উড়ন সন্ধ্যা অনুষ্ঠানে আমি চন্দ্রা পাঁজা আরও একবার সকলকে স্বাগত জানাই। যদিও সময়ের কঠিন পরিহাসে আজ আমরা সকলেই গৃহবন্দী, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে চলেছি প্রতিনিয়ত। আমরা যখনই কোনো সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা করি, তখনই আমাদের মন বারবার আশ্রয় পেতে চায় পরমাত্মার চরণতলে, সান্নিধ্য পেতে চায় প্রিয় মনীষীদের, যাদের জীবনের মূল মন্ত্রই ছিল বিশ্ব মানবতা। আর তাই আজ এই উড়ন সন্ধ্যার আয়োজন। উড়ন সন্ধ্যা অর্থাৎ প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কিছু কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে গানে, গল্পে, কবিতা এবং ছন্দে এই তিন মনীষীদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানাচ্ছি। যদিও এর মূল ভাবনা মিস্টার তিমির বরণ বড়ুয়ের, এবং এটি সকলের সহযোগিতায় সফলতা পাবে এই আশা রাখছি। দৈনন্দিন জীবনে চলার পথে যে কবির ছোঁয়ায় বাঙালি মনের আবেগ অনুভূতিগুলি জীবন্ত হয়ে ওঠে, তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, যার লেখার মূল সুরই ছিল সীমার মাঝে অসীম তুমি বাজাও বনসুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সাহিত্য, উপন্যাস, কবিতা, গান থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যেই ছিল কবির অবাধ বিচরণ। চলে যাচ্ছি একটি রবি ঠাকুরের গানে, আমি পথ ভোলা এক পথিক এসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার জমে লিব সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি, ঘর ছড়াই পাগলটাকে এমন করে কে ডাকে, ঘর ছড়াই পাগলটাকে এমন করে কে ডাকে, করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী। আমি পথ ভোলা এক পথিক এসেছি, বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ছড়া ফুলের রথে, তখন সঙ্গ এলবি
আমি পথ ভোলা এক পথিকে এসেছি। সন্ধ্যাবেলার শ্রমিক সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। সব বয়সের সব মানুষের প্রাণের ঠাকুর তিনি আমাদের রবি ঠাকুর। আমাদের এর পরের নিবেদন এক ক্ষুদে শিল্পীর আধো আধো গলায় রবি ঠাকুরের একটি ছড়া, যা শুনলে আজও সেই ফেলে আসা ছোট্টবেলার কথা মনে পড়ে। আসুন শুনে নি ছোটবেলার গন্ধমাখা সেই ছড়া। A B C D E F G। মাগো আমি ছুটি দিতে পারি, সকাল থেকে পড়েছি ছেলেরা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়ে খেলা। তুমি বলছো দুপুরে যাবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নেই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সর্দি চুপে গেছে মাথার শেষে, কান্তি ভরে চুপড়ি ভরে নিয়ে তুলছে পুকুর ধরেছে। আধার হলো মাদার কাছে তালা, খালি হয়ে এলো দেখি জল। ঘাটের থেকে সবাই এলো ফিরে, ঘাটের থেকে এলো শাসির দল। মনে করলো অন্য শাসির তারা, মনে করলো সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। একটা তুফান উল্কা আর একটা বুঝি তারার দেশের ফুল। একদিন এই তীরের হঠাৎ হলো কি পথ ভুল, তিনে মিলে যুক্তি করে তাই হলো নজরুল। চলে যাচ্ছি একটি নজরুলের গানে। নমস্কার। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোকিলার ঝিলমিলা কাবাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি চুলটুলে বন ফুলে মধু খাও, মধু হয়ে সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাবো পাখা। ওই পাখা দাও সোনালি রূপালি পরাবো পাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? ওর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে। তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নিতে নিতে যাও, তুমি হাওয়ায় নিতে নিতে যাও। আর তোমার মতো মুড়ি আনন্দ দাও, আর তোমার মতো মুড়ি আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা দাও জামা। ওই ছবি আঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আবারও ফিরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায়। প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফেরার পর কবি এবার সাংবাদিকতাকে তার পেশা হিসেবে নিলেন। একদিন ব্রিটিশ শাসকদের হয়ে যে মানুষটি অসি ধরেছিলেন, এবার তিনি মসি ধরলেন তাদের বিরুদ্ধে। ডাক দিলেন
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিপ্লবের। এই সময় রচনা করলেন একের পর এক আগুন ঢালা কাব্যগ্রন্থ। ধূমকেতু, ভাঙার গান ইত্যাদি কবিতাগুলি দুখু মিয়া তথা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবির শিরোপা এনে দিল। আমাদের এবারের নিবেদন সেই দুখু মিয়াকে নিয়ে। চলুন শুনি। আমার মিয়া, দীপ মুখোপাধ্যায়। আমার মিয়া আমবাঙালি ছিলেন চোখের মণি, কাব্যে ছিলেন অগ্রগামী, বিদ্রোহে অগ্রণী। প্রগতিশীল প্রণোদনায় নজরুল সঙ্গীতে সংস্কৃতির ধারক বাহক বিংশ শতাব্দীতে। আঙুল তোলেন এই সমাজের অসঙ্গতির দিকে, অগ্নিবীণা, ধূমকেতু বা বিষের বাঁশি লিখে। ফের কখনো ছড়ায় তিনি কাঠবিড়ালি প্রিয়, তাল লেখনী প্রতিবাদী, বিদ্রোহে তুঙ্গীয়। বাংলা গজল যেমন লিখে দেখান কালোয়াতি, এমনি করেই সমাদৃত জ্বালান জ্ঞানের বাতি। অত্যাচারের বিরুদ্ধে তার উচ্চকিত মনের জোয়ার তোলে আন্দোলনের প্রতীক জাগরণের। একাধারে কবি এবং সঙ্গীতজ্ঞ মানি, ভাসিয়ে দিত গানের ভেলায় কণ্ঠ আকাশবাণী। যেমন তিনি ভক্তিপ্রবণ শ্যামা মায়ের গানে, তেমনি ছিলেন সাম্যবাদী সত্যি মনে প্রাণে। জন্মেছিলেন চুরুলিয়ায়, অন্তজ ঘর বাড়ি, আনমনা পথ খুঁজতে গিয়ে ছাড়ে হাবিলদারি। আমার মিয়া, দুখু মিয়ার দুঃখ ছিল গভীর, বাংলাদেশেও সম্মানিত এই জাতীয় কবির। জেল খেটেছেন আর নেমেছেন মুক্তির সংগ্রামে, আমরা আজও হৃদয়গ্রাহী নজরুল ইসলামে। দুই বাংলার মনের মানুষ প্রস্ফুটিত ফুল, কাব্যে গানে খরস্রোতা নির্ভীক নজরুল। নমস্কার। শিশুদের কথা শুনো শুনো পিতা, করো হে করুণা মোদের পরে। মিলিয়া সকলে তব পদতলে, নমি কর জোরে ভক্তি ভরে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সাহিত্য অবদানের অন্যতম বৈশিষ্ট্য, তিনি তার নিজের লেখার অলঙ্করণ নিজেই করেছিলেন। তার লেখা গল্পগুলি শিশু মনকে তো আনন্দ দেয়, আমরা বড়রাও তার রস আস্বাদন থেকে কখনো বঞ্চিত হই না। চলে যাচ্ছি একটি গল্প কথনে, বোকা জোলা ও শিয়ালের কথা। নমস্কার, আমি সৌভিক দাস। আমি পাঠ করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা জোলা আর শিয়ালের কথা। এক বোকা জোলা ছিল। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখল সেটা বড় গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে। তখন সে আমার কাস্তে মরে যাবে রে বলে হাও হাও করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বললে, কি হয়েছে? জোলা বললে, আমার কাস্তে জ্বর হয়েছে। তা শুনে চাষা হাসতে হাসতে বললে, ওকে জলে ডুবিয়ে রাখ, জ্বর সেরে যাবে দেখ। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো, জোলাও খুব সুখী হলো। তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে। সকলে বললে, বাদ্যি ডাকো। জোলা বললে, আমি ওষুধ জানি বলে সে তার মাকে পুকুরে নিয়ে জলের ভেতরে চেপে ধরল। সে বেচারি যতই ছটপট করে, জোলা ততই আরো চেপে ধরে।
আর বলে, এই রোশ, এই তো জ্বর ছাড়ছে। তারপর যখন বুড়ি আর নড়ছে চড়ছে না, তখন তাকে তুলে দেখে সে মরে গেছে। তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো। 3 দিন কিচ্ছু খেলো না, পুকুর পাড় থেকে ঘরেও গেল না। এক শেয়াল সে জোলার বন্ধু ছিল। সে জোলাকে কাঁদতে দেখে এসে বললে, বন্ধু, তুমি কাঁদছো কেন? তোমাকে রাজার মেয়ের বিয়ে করাবো। শোনে জোলা চোখ মুছে ঘরে গেল। তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে, এই কই বন্ধু, এই সেই যে বলেছিলে। শিয়াল বললে, যখন বলেছি তখন করাবই, আগে তুমি খান কত খুব ভালো কাপড় বুনেকে দেখি। জোলা 2 মাস খালি কাপড়ই বুনল। তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলে। রাজার কাছে মেয়ে চাইতে বেরুল। কানে কলম গুজে, পাগড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজামশাই ভাবলেন এ খুব পণ্ডিত লোক হবে। তিনি জিজ্ঞাসা করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসছো? শিয়াল বললে, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা তাই জানতে এসেছি। শিয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা। কিন্তু রাজা মশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? শিয়াল বললে, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘায়ে তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পড়ে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল। তাই শিয়াল বললে, দেখতে বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভেতরে চাঁদের আলো আসতো। তাই শিয়াল বললে, ঘরময় চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতন খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। বুদ্ধি তার ছিল না, আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শিয়াল বললে, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে। এক ঘায়ে তার 10টা পড়ে, এ কথাও সত্যি। 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজা মশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর, তার এক ঘায়ে 10 জন মানুষ মরে যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে। তাই শিয়াল বলে, তার গুণে লোক খায় পড়ে। রাজা মশাই কিন্তু সেরকম বুঝলেন না। তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না তো কার সঙ্গে দেব শুনি? তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিন পরে বিয়ে হবে। শিয়াল সেই 1000 টাকা থলে বগলে করে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলের 1-1 করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থলে থেকে 2টি করে টাকা আর 1-1 কাপড় গ্রামের সকলকে দিয়ে বললেন, 8 দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে, আপনাদের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল, তাই সকলেই তাকে ভালোবাসত। তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শুনে শিয়াল সব হোয়া হোয়া করে বললে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপর শিয়াল ব্যাঙেদের কাছে গিয়ে বললে,
ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। সকল ব্যাং গক গক করে বললে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপর শিয়াল শালিকদের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শালিকের দল কিচিরমিচির করে বললে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। এই সব কাজ শেষ হতে 7 দিন লাগলো। তার পরের দিন রাত্রে বিয়ে। শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক তাকে পরিয়ে দিল, তখন সত্যি সত্যি তাকে খুব বড় একটা রাজার মতো মনে হতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারা সবাই এলো। যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়ে রাজার বাড়ি চলল। রাজার বাড়ি যখন 1 ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বললে, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো, আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই। সবাই বলে, আচ্ছা। শিয়াল বললে, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো দেখি, দেখি কার কেমন গলার জোর। অমনি 5000 শিয়াল মিলে চেঁচাতে লাগলো। 7000 শালিক বললে, হরিণ সঙ্গে সঙ্গে 4 জনম, চকিত কাট 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 গুরুচরণ। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে ভয়ে কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল? শিয়াল বললে, ওহো, ওটা আমাদের বাজনা আর লোকজনদের শব্দ। শুনে রাজা তো ভারী অস্থির হলেন। এত লোককে কোথায় বসাবেন, কি দিয়ে খাওয়াবেন, ভেবে ঠিক করতে পারলেন না। তিনি শিয়ালকে বললেন, তাই তো, কি হবে? শিয়াল বললে, ভয় কি মহারাজ, আমি এক্ষুনি গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনব। রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে 5000 টাকা বকশিস দিলেন। শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুরকি আর ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বললে, তোমরা খাও। অমনি তার সঙ্গের সব শিয়াল, ব্যাঙ আর পাখি মিলে কাড়াকাড়ি করে সে সব খেতে লাগলো। শিয়াল তার গ্রামের লোকেদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। তারপর জোলাকে নিয়ে রাজার কাছে এলো। আসবার সময় তাকে শিখিয়ে আনলো, খবরদার কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে করতে পারবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে যে কি খুশি হলো কি বলবো। তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর, কিন্তু সে কথা কয় না কেন। শিয়াল বলে, ওর মা মরে গিয়েছেন, সেই দুঃখে উনি কথা বলছেন না। শুনে সবাই বললে, আহা, কিন্তু আসল কথা এই যে কথা বললেই কিনা জোলা ধরা পড়ে যাবে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত আর 100টা সোনার বাটিতে নানা রকম তরকারি আর মিঠাই দিয়েছিল। সে এক একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে শুকে দেখল। শেষে তার কোনোটাই চিনতে না পেরে মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের ওপর ঢেলে মেখে দিল। তারপর তার খানিকটা বই খেতে না পেরে যা বাকি ছিল চাদরে বাঁধতে গেল। সকলে শিয়ালকে বললে, এই তোমাদের রাজা কেন এমন, কখনো কিছু খায়নি নাকি? শিয়াল চোখ ঠেরে তাদের কানে কানে বললে, উনি একবার বই 2 বার মেখে খান না, আর পাতে যা থাকে তা চাদরে বাঁধে। তা চাদরখানি ওই শুদ্ধ গরিবকে দেন, ওই একজন গরিবকে ডাকো। বলে সে খাবার বাঁধা চাদরখানি জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলার ভারী মুশকিল হলো। হাতির দাঁতের খাটে বিছানা, তাতে মশারি খাটানো। সে বেচারা কোনোদিনও খাটও দেখেনি, মশারিও দেখেনি। আগে গিয়ে খাটের তলায় ঢুকলো, সেখানে বিছানা নাই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির 4 ধার খুঁজে তার দরজা টের না পেয়ে বললে, বুঝেছি,
এই ঘরের ভিতর ঘর করেছি, এই তার দৌড় করেছি চালির উপর। বলে সে খাটের খুঁটি দিয়ে যেই মশারির চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে ধপাত। তখন সে কাঁদতে কাঁদতে বলে, এই যে ধান কাটতুম, কাপড় বুনতুম, এই সেই ভালো ছিল। রাজার মেয়ে বিয়ে করে ওর কোমর ভেঙে গেল। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বললে, মহারাজ, আপনার জামাই বলছে আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, তাই ছুটি চাইছেন। রাজা খুশি হয়ে ছুটি দিলেন আর লোকজন টাকা কড়ি সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলেন। 2-3 বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল। তখন খবর এলো যে রাজা মরে গেছে আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছে। তখন সব সুখের কথা হলো। ধন্যবাদ। ভারতীয় নৃত্যশিল্পের বহুবিধ ধারার মধ্যে রবীন্দ্র নৃত্য একটি অন্যতম প্রধান ধারা। সহজ সরল এই নৃত্যভঙ্গির অঙ্গে অঙ্গে যেন হৃদয়ের ছোঁয়া, প্রাণের স্পর্শ। তাই তো দেশ বিদেশের বহু মানুষ এই নৃত্যভঙ্গিকে একাত্ম করে নিয়েছেন, এত ভালোবেসেছেন। এবার দেখব একটি রবীন্দ্র নৃত্য। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গাছ বললে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি, ডাল বললে ফুটিয়ে দেব কুসুম বুড়ি বুড়ি, রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর, বললে আকাশ সোনালি ভোর কখান চাই তোর, ভোরের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে, রামধনুতে রং মাখানো সারা আকাশ জুড়ে,
কেমন করে এসব করি বললে ওরা ডেকে, সুর নিয়েছি, রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। হ্যাঁ, আমরা তারই কথায় এবং তারই সুরে রং মাখিয়ে আমাদের আজকের এই উড়ন সন্ধ্যার অনুষ্ঠান সাজিয়েছি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিবেদনে। বাংলার 1310 বঙ্গাব্দে শ্রাবণ মাস। কবি সে সময় আলমোড়ায় ছিলেন। সেখানে বসেই তিনি লিখলেন কাহিনীমূলক এক অনবদ্য কবিতা, যে কবিতার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে এক শিশু মনের বীরগাথার গল্প। এই কবিতা যেন আজও সমস্ত শিশু কিশোর মনের বীরত্বের প্রতিনিধিত্ব করে। আসুন দেখিনি সেই কবিতাটির নৃত্যরূপ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, ডগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় নিগুড়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক কানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। তুমি বলে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে।
কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমায় গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ব্রিটিশ শাসনের অত্যাচারে জর্জরিত পরাধীন ভারতবর্ষের দুর্দশা দেখে কবি খুবই মর্মাহত হয়েছিলেন। তিনি আশা করেছিলেন সকল সংকীর্ণতা, অশুভ বোধ ও আত্মরক্ষার থেকে মানুষ নিজেকে মুক্ত করে এক বৃহৎ ঐক্যের মধ্যে এসে দাঁড়াতে পারবে। তিনি তাই উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়। আমরা শুনে নেব রবি ঠাকুরের একটি স্বদেশ পর্যায়ের গান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এক অমর সৃষ্টি গুপিগাইন বাঘাবাই, যা একদিন গল্পকারে তিনি লিখেছিলেন। অনেক পরে 1969 সালে তারই পৌত্র সত্যজিৎ রায়ের হাত ধরে সেই গল্প সিনেমার পর্দায় এলো। আসার সঙ্গে সঙ্গে মুগ্ধ করল আপামর জনসাধারণকে। এক অখ্যাত গ্রামের ততোধিক অখ্যাত দুই তরুণের ইচ্ছা পূরণের গল্প গুপিগাইন বাঘাবাই। এই ছবিতে সত্যজিৎ রায় যেখানে ভূতের রাজা গোপী বাঘাকে বর দিচ্ছেন, সেখানে এক অসামান্য অনবদ্য সুর সৃষ্টি করেছিলেন। কিছুটা তার কণ্ঠস্বরকে বিকৃতভাবে ব্যবহার করে, বাকিটা যন্ত্রসঙ্গীতের মাধ্যমে। শুনে নেব সেই অংশটি যন্ত্রসঙ্গীতের মাধ্যমে।
কারণে উদ্ভূত পরিস্থিতি জীবনকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এই বিশ্বব্যাপী অতিমারির কারণে প্রায় 3 মাসের আমাদের স্বেচ্ছা গৃহবন্দী জীবন আমাদের শিখিয়ে দিল তথাকথিত এসেনশিয়াল সার্ভিসেসগুলো ছাড়াও কিন্তু জীবনের গতি থেমে থাকে না। এবার একটাই প্রার্থনা, এই অন্ধকার কেটে যাক, আসুক এক নতুন সকাল। আমাদের সবার জীবন আগের মতোই আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠুক। নতুন আশা, নতুন প্রেরণা ছড়িয়ে পড়ুক দিকে দিগন্তে। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে, 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। সাথে ছিলেন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর নাম। গানে, গল্পে, কবিতায়, ছন্দে শ্রদ্ধা জানালাম। নমস্কার। নমস্কার।